আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর প্রথম যে গল্পটা আছে অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো এটা আমরা খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, বরাবর আমরা যে কাজটা করি, যে প্রথমত আমরা শব্দার্থ পড়ি। কেন শব্দার্থটা প্রথমে পড়ি? কারণ হচ্ছে এই শব্দার্থগুলো বইয়ের যে ভেতরে যে মূল কন্টেন্ট সেখান থেকে নেওয়া হয়েছে এবং এগুলো গুরুত্বপূর্ণ এবং কিছু দুর্বোধ্য। তাই প্রথমে আমরা এগুলো পড়ে নিলে আমাদের জন্য যে মূল কন্টেন্ট বা গল্পটা পড়াটা সহজ হবে। তো এই জন্য প্রথমে আমরা শব্দার্থগুলো সবসময় আগে পড়ে নিই। তো ভজন, ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন, প্রার্থনামূলক গান। তাহলে ভজন গান বলতে আমরা বুঝবো, এটা ভজন বলতে বুঝবো এটা এক ধরনের গানকে বোঝায় এবং এটা প্রার্থনামূলক গান। এই গানটাতে কি থাকে? ঈশ্বর বা দেবদেবী, বিশেষত এটা হিন্দু ধর্মীয় একটি পরিভাষা, যে হিন্দু ধর্মের দেবতাদের গুণকীর্তনমূলক যে সঙ্গীত, এই সঙ্গীতটাকে বলা হবে ভজন, ভজন সঙ্গীত। হুম। দোর, এটা আমরা জানি, ভোর হলো দোর খোলো, মানে কি? দরজা, দুয়ার, দরজা, বাড়ির যে ফটক, এটাকে বলে দোর। কুঞ্জ, তো লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন, মানে যেমন জেলা, উপজেলা মানে কি? ছোট। উপ মানে কি? ছোট। তাহলে বড় বন না, কিন্তু ছোট বন আর কি। তো লতা পাতায় আচ্ছাদিত যদি বৃত্তাকার কোনো স্থান হয়, সেটাকে আমরা বলতে পারবো কুঞ্জ। কি বলতে পারবো? কুঞ্জ বলতে পারবো। আচ্ছা, এরপরে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এবার যে বেরি বেরি, এটা এক ধরনের রোগ। বি ভিটামিন, অর্থাৎ ভিটামিন বি এর অভাবে হাত পা ফুলে গেলে এই রোগটা হয়। আচ্ছা, বেরি বেরি। এরপর হচ্ছে কি? আসামি। কোনো সমস্যা? আচ্ছা, আসামি। তো এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। তাহলে এখানে আসামি বলতে যারা রোগে আক্রান্ত তাদেরকে বোঝানো হয়েছে। নর্মালি আসামি শব্দ দ্বারা যারা আদালতে যারা আসামি সাব্যস্ত হয় বা অভিযুক্ত হয় তাদেরকে বলা হয়। তো পাণ্ডুর, পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে, মানে তার যে কালারটা থাকার কথা সেটা নাই আসলে। আচ্ছা, মালি, মালা রচনাকারী, মালাকর, বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। অর্থাৎ আমরা জানি যে ওই যে একটা গান ছিল না, ওই কি কফি হাউসের সেই আড্ডাটা গানে আছে না, যে একই সেই বাগানে আজ এসেছে নতুন মালি, শুধু সেই সেদিনের, মানে এরকম একটা গান আছে, কিন্তু ওইখানে মালি শব্দটা আছে। তো এই মালি বলতে আসলে যে বাগানের পরিচর্যার কাজে নিয়োজিত থাকে। এরপর হচ্ছে মালিনী। তাহলে মালি বলতে এখানে এটা পুরুষবাচক, তাহলে এটা পুরুষকে বোঝাবে, আর ওর স্ত্রীকে বোঝাবে কি? মালিনী, মালির যে স্ত্রী। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি মূল যে পাঠ্য বই সেটার গল্পটাই চলে যাই, আশা করি যে আমাদের আর বুঝতে সমস্যা হবে না। তো অতিথির স্মৃতি গল্প আমরা শুরু করছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে, এটা লিখেছে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরীক্ষায় এমসিকিউতে আসবে যে অতিথির স্মৃতি গল্পটি কে লিখেছেন। তাহলে বানান সতর্ক হও, ক নাম্বারে আসলে কিন্তু বানান ভুল করলে কিন্তু নাম্বার শেষ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আমরা পড়ি, চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। তো আগের দিনে আমাদের মুরব্বীরা বা ডাক্তাররা যদি রোগ টোগ হইতো, বলতো যে তুমি জায়গাটা বদল করো, এখান থেকে ওই দিক থেকে বেড়ায় আসো, এই জায়গাটা থাকতে থাকতে তোমার রোগ হয়ে যাইতেছে, তুমি একটু জায়গাটা বদলাও, তো এটা বায়ু বদলাও, মানে বাতাসটা বদলাও, এখানকার বাতাস থেকে অন্য বাতাসে দাও। তো এখানে ইনি বলতেছে যে চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। হুম, বাড়ির বর্ণনা দিচ্ছে। এবার বলছে যে রাত্রি ৩টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ভজন মানে কি পড়ছি? প্রার্থনামূলক গান। মানে কি গলা ভাঙা সুরে গান গাইতেছে। দেখো না যে এখনো গ্রামে যাইলে পরে দেখা যায় যে, বিশেষ করে আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই দেখি যে সারা রাত তো বাজাইতেছে হিন্দুরা এই ঢোল তবলা আর গান গান। তো এইরকম ভাবে তারা দেবদেবীর পূজা অর্চনা করে। তো ভজন শুরু করে, তখন ঘুম ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। দরজাটা খুলে কোথায় আসি? ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। সকালবেলা কি পাখির কিচিরমিচিরে কি আমাদের ঘুম ভাঙে না? তো
তো দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। তাহলে পাখিদের মধ্যে কোন পাখি সবচেয়ে ভরে ওঠে? দোয়েল। দোয়েল। এই যে পাখিদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে কি? দোয়েল। আচ্ছা, এখন কি শুরু করে? ভজন শুরু করে। আচ্ছা, কেন আসছিল? বায়ু পরিবর্তনের জন্য। আচ্ছা, কোথায় থাকে? বড় একটা প্রাচীর ঘেরা বড় একটা বাড়িতে থাকে। তো মোটামুটি এই তথ্যগুলো একটু নাও। রাত্রি কখন থেকে এই ভজনটা শুরু করে তারা? 3টে থেকে। রাত্রি 3টে থেকে। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়, তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি। তাহলে দোয়েলের পরে কে? বুলবুলি। বুলবুলি। শ্যামা, কালী, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে। বকুল, বকুল মানে বকুল ফুল, আর কুঞ্জ মানে বৃত্তাকার ভাবে কি লতা পাতা দিয়ে ঘেরা। আচ্ছাদিত চিত্রকার। হ্যাঁ, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়, ঠিক আছে? অশ্বত্থ মানে গাছের নাম। অশ্বত্থ গাছের মাথায় সকলকে, হ্যাঁ, কি বলছে? সকলকে চোখে দেখতে পেতাম না। সকলকে চোখে দেখতে পেতাম। কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদেরই প্রত্যেককেই চিনি। অর্থাৎ পাখিরা কিন্তু গাছের ঝোপঝাড়ের মধ্যে কিচিরমিচির করতেই থাকে। কিন্তু দেখা যায় না। তো দেখা যায় না কিভাবে দেখা যাবে? ছোট, ছোট পাখি গাছের লতাপাতায় ঢুইকা থাকে। দেখি না কিন্তু ওদের শব্দ ঠিকই শুনি। কিন্তু খুব পরিচিত লাগে, আপন লাগে। হলুদ রঙের একজোড়া বেনে বউ পাখি। তাহলে বেনে বউ পাখি কোন রঙের হয়? হলুদ রং। সে কি করে আসতো? একটু দেরি করে আসতো। দেরি করে একটু আসে। দেরি করে আসতো। আচ্ছা। প্রাচীর ধারের ইউক্যালিপটাস গাছের, দেখো, প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হ্যাঁ, হাজিরা হেঁকে মানে ডাকতো আর কি, পাইকিরা মানে প্রত্যেকদিন এসে এখানে ডাকতো বসে বসে। তা কোন গাছের কথা আসছে এখানে? ইউক্যালিপটাস। আচ্ছা, আচ্ছা, তাহলে এই ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে কে বসতো? বেনে বউ পাখি। কে বসতো? বেনে বউ পাখি। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না, দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলো না তো? অর্থাৎ হঠাৎ কি জানি হইলো যে 2-3 দিন আর তাদেরকে আমি দেখতে পাইলাম না। ঠিক আছে? আচ্ছা, এদেশে ব্যাধের অভাব নাই। ব্যাধ মানে কি? রোগ। রোগ। পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার গুটি, হ্যাঁ, তাহলে এখানে বেদ বলতে আসলে ওইটা না। বেদ বলতে রোগ বোঝায় না। বেদ বলতে কি? পাখি ব্যবসায়ী বুঝাইছি। ঠিক আছে? এই যে বলল কি? যে এদেশে বেদের অভাব নাই। পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। যে সাপ। এখানে ওই ওইটা না, ওই শব্দটা আসে নাই। ওইটা না। ঠিক আছে? মানে সাপ যাদের ধরে ওই শব্দটা না আরকি। বেদে যাদেরকে বলি, হ্যাঁ? তো ওটা না। ওরা তো সাপ ধরে, পাখি ধরে না। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এইভাবে বুঝি এদেশে বেদের অভাব নেই, পাখি চালান দেয়। যেহেতু বলছে যে পাখি চালান দেয় তাদের ব্যবসা, তাহলে বোঝা গেল যে কি? শিকারী আরকি বোঝাচ্ছে রে। কিন্তু ৩ দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। অর্থাৎ ভাবতেছিলাম, "কিরে আয় না কে, আয় না কে, আয় না কে?" দুশ্চিন্তা করতেছে। তো দেখলাম যে আসছে। এমনই করে সকাল কাটে, বিকাল গেটের বাইরে পথের ধারে এসে বসি। তাই বিকালবেলা কি গেটের বাইরে এসা নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে দেখি। অর্থাৎ দুর্বল, সে তো অসুস্থ। এইজন্য বলছে নিজের সামর্থ্য নাই। যাদের আছে তাদের চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরের পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। আহারে, বাস্তব কথা। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে, অর্থাৎ যারা মধ্যবিত্ত ফ্যামিলি এবং গৃহস্থ কৃষক মানুষ, তাদের ঘরে যারা পীড়িত মানে কি কষ্ট দুঃখ করে চলে, এদের ঘরে মেয়েদের সংখ্যাই বেশি। আচ্ছা, প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বর্ণনা দিচ্ছে যে মেয়েরা যেত সামনে দিয়ে হেঁটে হেঁটে, পা ফোলা ফোলা। বুঝতাম এরা বেরি বেরির আসামি, মানে কি এদের রোগ হয়েছে। বেরি বেরি রোগটা কি? পা বি ফোলা। ভিটামিন। ভিটামিন হবে, এটা পা ফুলে যায়। আচ্ছা, দেখছো নি? হ্যাঁ, রোগী কিন্তু আবার রোগীর রোগ বুঝতেছে। কত ভালো রোগীদের, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো। আচ্ছা, ফোলা পায়ে লজ্জা রাখতে বেচারাদের কত না যত্ন। হ্যাঁ, মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। শক্ত করে মোজা পইরা রাখছে, চিপ্পাইয়া, যেন পাটা চিপা দেখা যায়। মানে এই রোগ হয়েছে এটা যেন মানুষ না বুঝে না দেখে, এই জন্য গরমের জন্য মোজা পইরা রাখছে। মাশাআল্লাহ। এই বলে হ্যাঁ। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরছে, যেন কেউ না দেখে। সেটা পথ চলার বিঘ্ন, তবু তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। অর্থাৎ ওই যে পায়াটা যে বিকৃত হয়ে গেছে, এটা তারা কি করতে চায়? আড়াল করতে চায়, যেন লোককে না দেখে। আচ্ছা। আর সবচেয়ে দুঃখ হতো
আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টা ছোট ছোট ছেলে মেয়ে। এটাই মানে গল্পের একটা চরিত্র হবে মনে হচ্ছে। বয়স বোধ করি 24-25, তাহলে 24-25 বয়সের সেই মেয়েটা, ঠিক আছে। কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর ফ্যাকাশে। দেখছো না, শব্দ তো কাজে লাগে, শীর্ণ এবং পাণ্ডু। আচ্ছা, কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। মানে নিজের শরীরেই চলে না, তারপর কোলে নিচে আর একটা বাচ্চা। সে আর হাঁটতে পারতো না, সে আর হাঁটতে পারতো না। আচ্ছা, এরপরে আমরা এদিকে আসি। এখানে দেখো, হ্যাঁ, অথচ অথচ ফিরে আসবারও ঠাঁই নেই, কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। ঠিক আছে, মানে মানে সে যেন, মানে একটা মানুষ, কিন্তু তার মধ্যে যেন কত লেকিংস, কত ঘাটতি। শরীরে বোঝা যাচ্ছে চেয়া ফ্যাকাশে, মানে তার খাবারের ঘাটতি আছে, তার শরীরে পুষ্টির অভাব আছে। ঠিক আছে, এই সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসা ফিরছেন। কি বলছে বুঝছো? হয়তো কাজে টাজে গেছে। এই যে ক্ষুধা হরণের কর্তব্য মানে কি, বা পরিবারের যে সদস্যরা আছে তাদের খাবার জোগান করা কার দায়িত্ব, কর্তব্য? পরিবারের কর্তাদের। তো সারাদিন কাজ টাজ করে বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধান করে যথাশক্তি দ্রুত, অর্থাৎ যতটুকু শক্তি আছে দ্রুত দ্রুত হাঁটতে চেষ্টা করতেছে। হুম, সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। সম্ভবত এদের বাতের ব্যথা আছে। কিসের ব্যথা আছে? সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। মানে সন্ধ্যার পরে বাইরে থাকলে ব্যথাটা বাড়ে আর কি। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অর্থাৎ এদেরকে দেখে আর একটু মনে সাহস আসছে, আরে এরা বৃদ্ধ মানুষ, তার উপরে বাত রোগী, তারপরেও হাঁটতেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই। অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী, হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে পেছনে চলছে। বললাম, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। কে? ওই কুকুর। বুঝলাম সে রাজি আছে, মানে লেজ নাড়ছে আর বুঝছে যে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে। আলোতে দেখলো যে কুত্তাটার আসলে কি হয়েছে, বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির মুখে এসে পৌঁছালাম। দেখছো নি, কত বড় বড় পাগল, কুত্তারে বলে প্রশ্ন করতে করতে বাড়ির লাগাইছে। ওরে আল্লাহ রে, হেদের রোগী সবচেয়ে বড়। এবার গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। ও আল্লাহ। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছু ভেতরে ঢোকার ভরসা পেল না, মানে কি ভয়ে ভেতরে আর ঢুকছে না আর কি। আলো নিয়ে চা করে সে উপস্থিত হলো, গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস, যদি ভিতরে আসে তাহলে ওরে খাইতে দিস। ঘন্টাখানিক পরে খোঁজ নিয়ে জানলাম যে সে আর আসেনি, কোথাও চলে গেছে। কে? বিওজি সাপ। আচ্ছা, এরপর দেখো, পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। কে বলতো? কুকুর। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলিনিকে, এলিনি কেন? কেন তুই আসলি না? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনি, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ন্যাচ লাগলো। অর্থ বোধহয় এই, এই যে, সত্যি বলছো তো? মানে কি কুত্তাটা আর কি, কুত্তার লেজ আছে বেশি, আর এ ধইরা নিছে যে কুত্তাটা ওরে জিজ্ঞাসা যে সত্যি তো। কি মজার গল্প গো। রাত্রের চাকর এসে জানালো যে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। কে? ওই কুকুরটা অতিথি। বামুন ঠাকুর হচ্ছে কি বাসার কি দারোয়ান টারওয়ান, বা এই যে পরিচালনা করে। তো পরের দিন খবর পেলাম অতিথি যায়নি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও, ওকে তোমরা কি খাইতে দিও। আচ্ছা, এরপরে আসো। আমি জানতাম যে প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আবার পড়ি। আমি জানতাম প্রত্যহ মানে প্রতিদিন খাবার তো অনেক ফেলা যায়, মানে ফেলে দেওয়া যায়, এতে কারো আপত্তি হবে না,
কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী, এ আমি জানতাম না। অর্থাৎ আমাদের যে খাবার-টাবার হয় সেখানে যে মালিক খাবার মানে পরিষ্কার-টরিষ্কার করে বাগান, তার স্ত্রী এর অংশীদার আমাদের খাবারের। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত, মানে কি যা দিবে তাই খাবে। চাকরদের দরদ চাকরদের দরদ তারপরেই বেশি, মানে কুত্তার চেয়ে ওই মালিনীর প্রতি তার কি দরদটা বেশি। অতএব আমার অতিথি করে উপবাস, মানে আমার কুত্তা না খায় থাকে। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলায়, মানে কি দেখা যায় কুকুরটা ধুলার মধ্যে বসে আছে। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তা হলে ওর ভালোই লেগেছে। মানে কুত্তারে জিজ্ঞাসা যে আজকে রান্নাটা কেমন হয়েছে, হাড় যে চিবাইছি কেমন মজা লাগছে, মানে কুকুরকে সে জিজ্ঞাসা করতেছে এবং সে অতিথি তাকে মনে করছে। জানি নে যে মালির বউ তোরে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ওই সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদের তাতে সায় ছিল, অর্থাৎ এর আর কি ভিতরে ঢুকতে দেয় না, মালির বউ এরা মাইরা টেরা খেদাইছে, আর চাকররা এতে সায় দিছে, মানে কি মালির বউ মারছে কিছুই কইছে না। এটা ও জানে, মানে ও যে এই যে লোকটা বর্ণনা করতেছে সেটা বলছে, এটা তো আমি জানি। আচ্ছা, হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে আর পারলাম না। কে বলতেছে? যে ঘটনাটা যে বর্ণনা করতেছে সে, মানে কি লেখক। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। আকাশের সময় আর কি তাকায় আমি অন্যদিকে অন্যমনস্ক হয়ে আমি আসলে ভাবতেছিলাম। কি ভাবতেছিলাম? সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়লো কুকুরের। মানে সিঁড়িটার উপরে খোলা দরজা দিয়ে আইসা ছায়া পড়ছে। হ্যাঁ? কুকুরের ছায়া পড়লো। আচ্ছা, এরপরে কোথায়? হ্যাঁ। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। মানে কি কুত্তাটা যখন আমি জানলা থেকে উঠে দেখলাম যে লেজ নাড়তেছে। আচ্ছা। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে। ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। কে? কুকুর। সবাই ঘুমায় আছে। আর সুযোগে একদম আইসা ওর দোস্তের লগে দেখা করতে এসে পড়ছে। ভাবলাম দুদিন খেতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না। সেখানে দাঁড়িয়েই লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে? আচ্ছা। হুম। এবার দেখো, জিজ্ঞাসা করলাম যে খাওয়া হয়েছে তোর রে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দে অতিথি ছুটে পালালো। আচ্ছা, এরপর দেখো, জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে গাছ খেতে দিয়েছিস? মানে কি দারোয়ানদেরকে বলতেছে। আচ্ছা, আগে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে, অর্থাৎ কি মালির যে বউ আছে সে কি ওকে তাড়াই দিছে। হ্যাঁ, আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব হলো কি? মালি বউ চেঁচিয়ে পুচে খেয়ে নিয়ে গেছে। মানে যে খাবারটা বাঁচছে সবগুলো কি মালির বউ চেঁচিয়ে পুচে নিয়ে গেছে, মানে কি একদম নিট অ্যান্ড ক্লিন করে সব নিয়ে গেছে মুচ্ছা। আচ্ছা, এরপরে দেখো, আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দায় নিচে উঠানোর ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে, মানে কি এই সময় বেড়াইতে যায়। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো। অর্থাৎ আমার শরীরটা আসলে ঠিক হইল না, যে বায়ু বদল করতে আসছিল, শরীরটা আর ঠিক হয়েছে না, তো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। বেলা যায়, হ্যাঁ। এরপর কোথায় গেল? কই রে, খুঁজেই তো পাচ্ছি না। হুম, আচ্ছা, এসে পড়লো। এসে পড়লো। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে, মানে কি এদিক সেদিক করে দিন দুই দেরি করলাম। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো, দুপুরের দিকে ট্রেন। গেটের বাইরের সার সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চললো। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো। মানে কি একটা মানুষের মতো এই কুত্তাটা কি সে, মানে মানে যখন মালপত্র নিতেছে একবার গাড়ির সাথে দৌড়ে যাচ্ছে আবার আসতেছে, মানে সেও যেন এটাতে যুক্ত হয়ে আছে। কোথাও যেন কিছু খোয়া না যায়, যেন কোনো কিছুই কি না ছাড়া যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি কুত্তাটা।
একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। গাড়ি থেকে নাইমা দেখি আমার অতিথি দাঁড়ায় আছে। কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল, কি জানে মানে, কি জানি মানে তার কি, অর্থাৎ এটার মানে কি আসলে আমি নিজেও বুঝি নাই। আচ্ছা, টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে দিতে এসেছিল তারা বকশিস পেল, সবাই পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগেই তার ওই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম। স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি, অর্থাৎ ট্রেন ছেড়ে দিচ্ছে। এই অতিথি যেন আমার দিকে চেয়ে আছে, অর্থাৎ বিদায়ের যে একটা মুহূর্ত, তোমাদের যখন আপনজন প্রিয়জন এরকম বিদেশ চলে যায়, হ্যাঁ, বাইরে চলে যায়, খারাপ লাগে না? তো ওইরকম যেন সে তার মানে অতিথিকে বিদায় দিচ্ছে। আচ্ছা, তো তার মধ্যেও যেন একটা বিচ্ছেদের একটা যন্ত্রণা। আচ্ছা, এরপরে আসো। হ্যাঁ, এরপর কি বলছে কোথায়? হুম হুম ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজেই পেলাম না। অর্থাৎ আমি যে বাড়ি যাচ্ছি, একটা নতুন মানে পুরা মানে আমি যে আমার ঘরে ফিরে যাচ্ছি, নিজের বাড়িতে আর আনন্দ কাজ করে না, সেই আনন্দটা আর আমার মধ্যে কাজ করলো না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার কোনো জো নেই, মানে কি সুযোগ নাই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোন ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। কি আবেগপ্রবণ কথা। হয়তো আজকে যাই দেখবে যে লোহার গেটটা বন্ধ, ভিতরে ঢোকার আর কোনো সুযোগ নাই, কারণ তো খোলা রাখবে না, আর গেলেও একদম ঝাঁটা মারবে, তারপর কোনো ফাঁকে হয়তো ঢুকে আমার ঘরের দিকে যাবে। কিন্তু হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। তবু দেওয়া ঘরে বাসের কয়টা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। অনেক সময় আমরা ভ্রমণে গেলে, স্মৃতি গেলে অনেকে ডায়েরি নিয়ে যায়, যাইতে যেতে বলে, অনেক সুন্দর বিবরণ লেখে, হ্যাঁ, ডায়েরি লেখে। তো এরকম করে আসলে এই সাহিত্যিক কবি এই অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যেটা বুঝতে পেরেছি। পরবর্তী যে পর্বগুলো বা পরবর্তী ক্লাসগুলো, এখানে আমরা সৃজনশীল পড়ব, পাঠ পরিচিতি, কবি পরিচিতি আছে সেগুলো পড়ব। পাশাপাশি আমরা এখান থেকে এমসিকিউ পড়ব। তো আজকে এই পর্যন্তই। তো ইনশাল্লাহ এখানেই আজকে শেষ করছি।